বহুল প্রতীক্ষার পরে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিল্লা নূর ও জাকিয়া বাড়ি মম অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। অনেকজনের রিকোয়েস্টে সিনেমাটি হলে গিয়ে দেখে তারপর এসে ট্রেইলার দিয়ে এক্সপ্লেইন করছি। এর জন্য সবসময় কথার সাথে সিনের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর বনলতা এক্সপ্রেসের জোয়ারে গা ভাসাতে হলে তোমাকে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে। সিনেমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা হলে গিয়ে সিনেমাটি দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা ভার্সিটি পড়ুয়া ছাত্র রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। গলায় মাফলার, চেহারা বাচ্চা বাচ্চা, হাতে একটা লাগেজ। ছেলেটার নাম জাফর। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। সে তার ফ্রেন্ডকে নিয়ে রাজশাহী যাবে পরীক্ষা দেওয়ার জন্য। অবশ্য পরীক্ষা দেওয়াটা ওদের মূল বিষয় নয়, সে যেতে চাচ্ছে আসলে রুবির জন্য। রুবি আসলে তার ব্যাচমেট। জাফর রুবিকে অনেক পছন্দ করে, কিন্তু তার সাহসটা অনেক কম। সে মেয়েদের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারে না। তাকে দেখে বিভ্রান্ত মনে হচ্ছে। সে যাবে কি যাবে না বুঝে উঠতে পারছিল না। ঠিক সে সময় একটা ছেলে স্টেশনে দৌড়ে প্রবেশ করে। ছেলেটা তার বন্ধু। জাফর তখন তাকে জিজ্ঞেস করে, তুই এত লেট করলি কেন? তার দেরি হয়ে যাওয়ার জন্য বন্ধু জাফরের কাছে সরি বলে। তখন জাফর বলে, তোর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানিস? বন্ধু আবারও তার কাছে মাপ চায়। এরপর জিজ্ঞেস করে, তোর হাতে এত বড় লাগেজ কেন? রুবি দেখলে তো মনে করবে তুই আর আমি মনে হচ্ছে হানিমুনে যাচ্ছি। তারপরে ওর বন্ধু কোনো কথা না শুনেই হেঁটে চলে যাচ্ছিল। পেছন ঘুরে দেখল যে জাফর এখনও দাঁড়িয়েই আছে। বন্ধু তখন জিজ্ঞেস করে, কিরে যাবি না? জাফর তখন অনেক দ্বিধা নিয়ে বলে, বুঝে উঠতে পারছি না কি করব। একবার মনে হচ্ছে যে বাসায় ফিরে যাই। বুয়েটে আমার সিট তো কনফার্ম। বন্ধু তখন তাকে বলে, জাফর তুই তো জানিস আমরা কেন রাজশাহী যাচ্ছি। তুই যাতে রুবিকে প্রপোজ করতে পারিস সেজন্যই কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি। এই সুযোগটা যদি তুই মিস করে ফেলিস তাহলে কিন্তু আর ফিরে পাবি না। পরে দেখা যাবে তুই এক ভার্সিটিতে আর রুবি অন্যটাতে। জাফর তখন বলে, তুই সবকিছুতেই মজা নিস। তুই বন্ধু হয়ে কোথায় আমাকে সাপোর্ট করবি, উল্টো তুই আমার সাথে মজা নিস। আমার মনে হয় যে তুই আমার বন্ধুই নয়। বন্ধু তখন বলে, ছোট থেকে বড় হতে হতে যখন আমাদের বন্ধুদের মধ্যে তুই সবচেয়ে ভালো ছাত্র হয়ে গেলি, তখন সবাই তোকে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু তোকে ছেড়ে যাইনি জাফর। আর এমনকি আজকেও তোকে আমি একা ছাড়ব না। বন্ধুর এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় জাফর। দুই বন্ধু একে অন্যকে জড়িয়ে ধরে। তারপর আবারও চলতে শুরু করে। এর পরের দৃশ্যে গায়ে কোট আর গলায় মাফলার দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করছে একজন সুদর্শন ছেলে। তাকে দেখে একজন মেয়ে হঠাৎ করেই তার দিকে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এটা কি স্লিপিং বার্থ? মেয়েটাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটি। গোলাপি শাড়ি পরা সেই সুন্দর মেয়েটিকে দেখে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মেয়েটি হেঁটে চলে গেলে তার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর কাহিনীটা শিফট হয়ে চলে যায় একটা পরিবারের দিকে, যেখানে আছে একজন অন্তঃসত্ত্বা স্ত্রী, একজন বদমেজাজি জামাই আর তাদের ছোট্ট মিষ্টি একটা বাচ্চা মেয়ে। তারপর তারা বগি খুঁজতে খুঁজতে একটা বগিতে উঠতে যায়। বাচ্চার বউকে তুলে দিয়ে লোকটা নিজে ঢুকতে গেলেই পেছন থেকে একজন ডাক দেয় ওকে, ভাই লাইটার হবে? বদমেজাজির লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কিছু না বলেই ট্রেনে উঠে যায়। ছেলেটা কিছু না বলেই বিভ্রান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। হয়তোবা লোকটার থেকে এমন অভদ্রতা সে একদমই প্রত্যাশা করেনি। এরপরই বাজে হুইসেলের শব্দ। এক্ষুনি ওদের ট্রেনটা ছেড়ে দেবে। আর ঠিক তখনই দেখা যায় চারজন লোক ঢুকছেন কাঁধে একটা লাশের কফিন নিয়ে। এই লাশটি কার এবং কি তার পরিচয়, কেনই বা সে এই ট্রেনে, সেটি এই লাশটা নিজেও জানে না। এই লাশটার অবশ্য একটা পেছনের গল্প রয়েছে। সবার মতো এই লাশটাও একটা ট্রেনেরই যাত্রী। সে নিজেই তার গল্প বলতে শুরু করে। বেঁচে থাকতে জীবনে সবসময় লেট করে সব জায়গাতে যেতাম। মরে যাবার পরেও কোনো চেঞ্জ হয়নি। এখানেও আসলাম লেট করে। হুইসেল তো পড়ে গেল, কিন্তু এখনও সেই সুদর্শন ছেলেটার সিগারেট জ্বালানো আর হলো না। ছেলেটার নাম আশাব। এর মাঝে কাঁচা পাকা চুলের ছোটখাটো একজন মানুষ এসে তাকে সাহায্য করে। ম্যাচের বক্স থেকে কাঠি দিয়ে তার সিগারেটে আগুন ধরিয়ে দেয়। আবেগে তো আশাব লোকটাকে জড়িয়ে ধরে। তারপর গিয়ে ট্রেনে উঠে পড়ে। আসলে এই ছোটখাটো লোকটাই ছিল এই ট্রেনের নামকরা পকেটমার। সেই সুযোগেই আশাবের মানিব্যাগটি মেরে দিয়েছে। ট্রেনে আর অন্য 5 জনের মতো সবার সাথে যাচ্ছে একজন ভিআইপি, যিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তিনিই নন, ওনার সাথে আছেন তার স্ত্রী শালিকা আর তার হবু জামাই ফয়সাল। মন্ত্রীর সাথে আছে স্যুট টাই পরা তার বিশিষ্ট সহকারী, আর তাদের জন্য আছে একজন ক্যামেরাম্যান আর একটা ব্যান্ড দল। অতপর ট্রেনটি ছেড়ে দেয়। এরই মাঝে গোলাপি শাড়ি পরা সেই তরুণী মেয়েটা তার কামরায় ঢুকে পড়ে।
ওর নাম চিত্রা। দরজা খোলার সাথে সাথেই একরাশ দম বন্ধ করা ধোঁয়া তার নাকে গিয়ে ঢোকে। কাশতে কাশতে সে রুমে ঢুকে দেখে কাঁচা পাকা চুলদারির এক ভদ্রলোক বগির সিটে আরাম করে জানালায় হাত দিয়ে ভর করে দুপা ওপরে তোলে বসে আছে। এই দৃশ্যটা দেখে চিত্রা রেলের একজন অ্যাটেন্ডেন্টসকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে পেল না। তার স্পষ্ট মনে আছে যে তার বান্ধবীকে দিয়ে সে একটা ফার্স্ট কেবিন বুক করিয়েছিল, যেখানে তার একাই থাকার কথা। তবুও কেন এই বুড়ো লোকটা সেখানে বসে আছে সে কিছুই বুঝতে পারে না। এরই মাঝে একজন অ্যাটেন্ডেন্ট এসে পৌঁছে। তাকে দেখে চিত্রা বলে, এখানে স্লিপিং বার্থে এই লোক সিগারেট ধরিয়েছে কেন? অ্যাটেন্ডেন্ট বলে, ম্যাম এখনই দেখছি। এই বলে সে চিত্রার লাগেজ নিয়ে ঢুকেই দরজা লাগিয়ে বুড়োকে জিজ্ঞেস করল, কেবিনের ভেতরে সিগারেট খাওয়া মানা, এটা কি আপনি জানেন না? বুড়ো লোকটা তখন তার দিকে না তাকিয়ে এই মানিব্যাগটা বার করে 1000 টাকার একটা নোট ধরিয়ে দেয়। এই 1000 টাকার নোটটা হাতে পেয়ে অ্যাটেন্ডেন্টের চোখ চকচক করে উঠল। পকেটে টাকাটা ঢুকিয়ে বাহিরে বেরিয়ে এসে বলে, ম্যাডাম মুরব্বী মানুষ, আর কয়টা দিনই বা সে বাঁচবে? উনি যা করছে করুক না, আপনি একটু দেখেন অন্য কেউ আপনার সঙ্গে কেবিন চেঞ্জ করতে চায় কিনা। এটা বলেই সেখান থেকে চলে যায় ওই অ্যাটেন্ডেন্ট। বুড়ো লোকটার লুঙ্গির নিচ দিয়ে হাঁটু পর্যন্ত বেরিয়ে আসে, ওর পা ভর্তি ছিল চুল। এই দৃশ্যটা দেখে চিত্রার একদম যেন বমি চলে এসেছিল। সিটে বসার পরে ওদের মধ্যে কিছু কথাবার্তা চলে। মেয়েটা তাকে বলে, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারি না। বুড়ো বলে, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? তুমি কি আমার রুমমেট? চিত্রা জানায়, জি। বুড়ো বলে, ভালো সমস্যা হলো তো, আমি সিগারেটে টান না দিয়ে একদম থাকতেই পারি না। চিত্রা তখন তাকে পরামর্শ দেয় উনি যেন করিডোরে গিয়ে খায়। তখন বুড়ো তাকে জানায়, আমার শরীরটা খুব একটা ভালো নয়, পুরো শরীরে ব্যথা, খুব একটা হাঁটাহাঁটি আমি করতে পারি না। প্রত্যেকবার সিগারেট খাওয়ার জন্য করিডোরে যাওয়া এবং আসা আমার পক্ষে একদমই সমস্যা। যাই হোক, তোমার নামটা কি? চিত্রা তখন তার নামটা জানায়। এটা শুনে বুড়ো বলে ওঠে, ও চিত্রা, এটা তো একটা নদীর নাম। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার নাম চিত্রা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল আড়িয়াল খা। এই কথাটা শোনা মাত্রই চিত্রা খানিকটা রাগান্বিত চোখে তাকায় সেই বুড়োর দিকে। বুড়ো তখন আবার ওকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো চিত্রা নামের অর্থ কি? চিত্রা জানায়, আমি জানি না, তবে চিত্রা অবশ্য তার নামের অর্থটা জানে। বুড়োটাকে অর্থ বলতে তার একদমই ইচ্ছা করছিল না। চিত্রা আসলে একটা নক্ষত্রের নাম। বুড়োটা তখন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ছাত্রী, তোমার ব্যাগে ঢাকা ইউনিভার্সিটির লোগো, পড়াশোনা করো তুমি? চিত্রা তখন জানায়, হ্যাঁ আমি স্টুডেন্ট। বুড়ো বলে, কি পড়ছো? চিত্রা জানায়, আমি ফিজিক্স নিয়ে পড়ছি। বুড়ো তখন আবারও জিজ্ঞেস করে, কোন ইয়ারে? চিত্রা এবার বলে, আমি 3rd ইয়ারে পড়ি। বুড়ো তখন আবারও জিজ্ঞেস করে, ইউনিভার্সিটি খোলা না? এবার খানিকটা বিরক্ত হয়ে যায় চিত্রা আর উত্তর দেয়, হ্যাঁ খোলা। আসলে বুড়ো শুধু প্রশ্নের ওপরে প্রশ্নই করে যাচ্ছিল। সে আবারও বলে ওঠে, আচ্ছা তোমার ইউনিভার্সিটি তো খোলা, তাহলে তুমি যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে তুমি কেন ঘোরাঘুরি করছো? এগুলোতে অনেকটাই রেগে যায় চিত্রা, আর কিছু না বলেই বাইরে বেরিয়ে যেতে থাকে। এরপর সিট থেকে উঠতে গিয়ে একটা বাড়ি খায়। এর পরের দৃশ্যে দেখা যায় সিগারেটটা শেষ করে আশাব তার মায়ের কাছে এসে বসেছে। তখন তার মা বলে ওঠে, এত দুর্গন্ধ কিসের রে? আসলে আশাব পেশায় একজন ডাক্তার, তার মাকে নিয়ে সে ট্রেনে করে যাচ্ছে। এটার অবশ্য একটা উদ্দেশ্য আছে। তার মা একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে। তার মায়ের সন্দেহ তার ছেলে নেশার নারীতে আসক্ত। তার মা তখন বলতে থাকে সে শুধু সিগারেট না মদও খায়। এই মা ছেলের কথামাত্রার এক পর্যায়ে আশাব তার মায়ের ওপরে রেগে যায় আর কেবিন ছেড়ে উঠে চলে যায়। তখন তার মা জিজ্ঞেস করে, তুই কই যাচ্ছিস? আশাব বলে, আজকে সারা রাত ভোরে আমি মদ খাবো, আপনি আসবেন? এটা বলেই সেখান থেকে খানিকটা রাগান্বিত হয়ে বেরিয়ে যায়। আশাবের সাথে চিত্রার দেখা হয় ট্রেনের লাঞ্চ কেবিনে। সে টেবিলে বসে চা খাচ্ছিল। আশাব পেশায় ডাক্তার হলেও তার ম্যাজিক দেখাতে ভীষণ ভালো লাগে। সে মানুষকে ম্যাজিক দেখে হতমম্ব করতে খুব পছন্দ করে, তাই সে সবসময় তার সাথে তাসের কার্ড আর কয়েন নিয়ে ঘোরে। চিত্রাকে মন খারাপ করে টেবিলে বসে থাকতে দেখে ওর কাছে যায় আশাব। তখন চিত্রাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি আপনার সামনের চেয়ারটাতে বসতে পারি? ওর কথাটা শুনে সামান্য হকচকিয়ে যায় চিত্রা। চিত্রা আসলে ছেলেদের সঙ্গে খুব একটা কথা বলে না, তারপরেও সৌজন্যতার খাতিরে ওকে এখানে বসতে বলে। চেয়ারে বসেই সে বলে, আমার নাম আশাব, মাকে নিয়ে আমি দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা এখন কি উত্তর দিবে বুঝে উঠতে না পেরে শুধু বলে, ও আচ্ছা। আশাব তখন বলে, আপনি ম্যাজিক দেখবেন? চিত্রা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচকে জানায়। আশাব তখন একে একে ওকে দুটো ম্যাজিক দেখায়, একটা কার্ডের আর একটা কয়েনের। সে নিজের হাতের মধ্যে একটা কয়েন গায়েব করে তারপর চিত্রার কানের পেছন থেকে সেটা নিয়ে আসলো। আর এই পুরো ম্যাজিক দেখানোর সময় সে অনর্গল কথা বলছিল, কোনো প্রকার কোনো থামাথামি নেই।
তাকে দেখে চিত্রা প্রশ্ন করে, ম্যাজিশিয়ানরা তো মনের কথা বলতে পারে, আপনিও কি তাই পারেন? তাকে অবাক করে দিয়ে আশাব বলে ওঠে, আপনি এখন ভাবছেন এই লোকটা এত কথা কি করে বলে? এই কথাটা শুনে খানিকটা চমকে যায় চিত্রা, কিন্তু বাহিরে ব্যাপারটা সে প্রকাশ করে না। আসলে লোকটা ঠিকই ধরেছে। ট্রেনে ওঠার পর থেকেই প্রথমবার চিত্রার খানিকটা ভালো লাগছে। আশাব তখন বলে, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আমার মায়ের সঙ্গে একটা কামরায় আপনি থাকতে পারেন, আর আমি চলে যাব আপনার কামরায়। এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় চিত্রা। আশাব বলে, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। পরে দেখা গেল যে সুতোর জাল ছিঁড়ে আপনি লোহার জালে গিয়ে পড়লেন। আমার মা কিন্তু বেশিরভাগ সময়ই বিরক্তিকর। আপনি যদি আমার মায়ের সঙ্গে থাকেন তাহলে সবচাইতে বেশি উপকৃত হব আমি। আমাকে আর মায়ের চিৎকার হইচই শুনতে হবে না। তবে মা অবশ্য আপনার সঙ্গে ওরকম চিৎকার করবেন না। তখন চিত্রা বলে ওঠে, আমার শুধু ওই রুমটা থেকে বের হলেই হবে। বুড়ো লোকটার সিগারেটের গন্ধে আর টিকতে পারছি না। আশাবের সাথে চিত্রার চুক্তি হলো এবার তারা কেবিন অদল বদল করবে। আশাব চলে যায় চিত্রার কেবিনে, আর চিত্রাকে যায় আশাবের কেবিনে। কেবিনটাতে ঢোকার আগেই চিত্রা একবার ভয়ে ভয়ে উকি দেয়। আশাবের মা সাজেদা এটা দেখে চেঁচিয়ে ওঠে যে কে উকি দিল। ভয়ে সেখান থেকে চিত্রা মাথাটা সরিয়ে নেয়। সাজেদার পর দরজাটা লাগিয়ে দেয়। তারপরে চিত্রা আবার দরজায় ঠকঠক করে নক করে। সাজেদা তখন জিজ্ঞেস করে, কে? দরজা আবার খানিকটা ফাঁক করে চিত্রা বলে, আসবো। সাজেদা তখন অবশ্য তাকে ভেতরে আসতে বলে, আর জানায়, তোমার নাম চিত্রা। আশাব বলেছে তোমার কথা যে তুমি আমার সাথে থাকবে। তুমি এখানে থাকাতে আমার কোনো অসুবিধা নেই। তখন গিয়ে বসে পড়ে চিত্রা। সাজেদা চিত্রার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। এত সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায় না। আর সাজেদা তার ছেলের জন্য এত সুন্দরী একটা মেয়েই খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর ওর ছেলের জন্য মেয়ে খুঁজতে গিয়ে কখনো যদি সুন্দরী মেয়ে পেয়েও যায়, তারপরে জানতে পারে যে হয়তোবা মেয়ের অন্য কারোর সাথে প্রেম আছে। আজকালকার মেয়েরা প্রেম ছাড়া একদমই থাকতে পারে না। সাজেদার ওর পাশে বসা মেয়েটাকে খুবই পছন্দ হচ্ছে। তখন তিনি মনে মনে ভাবতে থাকেন হয়তোবা এই মেয়েটা বিবাহিতা বা সেও প্রেম করে। তখন সাজেদা ওকে কিছু প্রশ্ন করবেন বলে মনস্থির করেন। আসলে রূপবতী কোনো মেয়েকে দেখলেই তাকে বিভিন্ন প্রশ্ন করত সাজেদা। সাজেদা জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছে? চিত্রা জানায়, না। সাজেদা জিজ্ঞেস করে, বিয়ের কথাবার্তা চলছে? চিত্রা বলে, না। সাজেদা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল। চিত্রা যেন কোনো কিছুতে আর শান্তি পাচ্ছিল না। সাজেদা অনেক প্রশ্ন করতে থাকে চিত্রাকে, সেগুলো সব ঠিকঠাক জবাব দিচ্ছিল চিত্রা, কিন্তু অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপর সাজেদা ইমোশনাল কিছু কথা বলতে থাকেন। জানো মা, আমার ছেলের বাবা নেই। ছোটবেলা থেকে অনেক কষ্টকে আমি মানুষ করেছি, আর এখন সে আমার কথাই শোনে না। ও একদম একটা বজ্জাত ছেলে। ও সিগারেট খায়, নেশা করে, আর মেয়ে নিয়ে ফুর্তিও করে। তখন চিত্রা বলে ওঠে, আন্টি, আমার মনে হচ্ছে আপনি আপনার ছেলেকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। উনি হয়তো বা আপনি যেমনটা বলছেন এতটা খারাপ নয়। এদিকে দেখা যায় আশাব চিত্রার ছেড়ে দেওয়া কেবিনটার সামনেই দাঁড়িয়েছিল। আশাব সেখানে দাঁড়ানো মাত্রই বুড়ো লোকটা বলে ওঠে, আপনি কি সেই ডাক্তার যার আমার সঙ্গে থাকার কথা? আশাব জানায়, হ্যাঁ। বুড়োটা বলে, আপনি নাকি ম্যাজিশিয়ান, তাহলে বলেন তো আমি কে? আশাব জানায়, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আপনি অঙ্ক করছেন। এই বয়সে শিক্ষক ছাড়া কারো অঙ্ক করার কথা নয়। আপনার ব্যাগ থেকে বাহিরের দিকে পোস্টকার্ড বেরিয়ে আছে, তার মানে আপনি দেশের বাইরে থেকে এসেছেন। তখন বুড়োটা বলে ওঠে, অল্প দেখে বেশি বুঝতে পারা একটা গুণ, সবার মধ্যে এই গুণটা থাকে না। আশাব আর কিছু বলে না। লোকটি তাকে জিজ্ঞেস করে, কয়টা বাজে? আশাব বলে, 9:10। বুড়ো এবার বলে, সর্বনাশ, নেশার সময় হয়ে গেছে। আসুন তো কামরায় যাই, আপনার সঙ্গে একটু পরিচিত হই। আর ওই মেয়েটাকেও দরকার। আমার ঘর থেকে তার জিনিসপত্র তো নিয়ে যেতে হবে। সে তো থাকবে আপনার মায়ের সঙ্গে। তখন বুড়োটা বলে, আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ওর স্যুটকেসটা নিয়ে আপনার মায়ের রুমে রেখে আসুন। আমি চাই না সেই মেয়েটার এই রুমের মধ্যে ঢুকুক। আমি এখন মদ্যপান করব, এই দৃশ্যটা যদি মেয়েটা দেখে তাহলে একদমই ওর ভালো লাগবে না। আশাব বলে, আচ্ছা আপনি মদ্যপান করেন? বুড়ো লোকটা বলে, হ্যাঁ, আপনার কি কোনো অসুবিধা আছে? তারপর বুড়োটা লাল পানি খাচ্ছিল আর ওরা দুজনে কথাবার্তা বলছিল। আশাব নিজের পরিচয়টা ওকে দেয়, আর তার পরিচয়টা জানতে চায়। তখন বুড়ো লোকটা বলে ওঠে, আমি আসলে দৈত্য। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আশাব তখন বলে, আপনার একদমই মদ খাওয়া উচিত নয়। এটা খাওয়ার সাথে সাথে আপনি নিজেকে দৈত্য ভাবতে শুরু করেছেন। কিন্তু বুড়োটা বলে ওঠে, আপনি কিন্তু 3 নাম্বার প্যাক খাচ্ছেন, আর আমার এটা দিয়ে 6টা চলছে। তখন আশাব বলে, আমি কিন্তু খুব একটা মদ টদ খাই না, মাঝে মধ্যে খাই। এইটাই তো আমার বেশি হয়ে গেছে, আর আমি খেতে পারবো না। তখন বুড়োটা বলে ওঠে, 4 কিন্তু একটা স্পেশাল সংখ্যা। এই মহাবিশ্বের অনেক কিছুই কিন্তু 4 দিয়ে হয়। পিথাগোরাসের উপপাদ্যও কিন্তু এই 4এই আবদ্ধ। তখন আশাব বলে, আচ্ছা আপনার কথাতে আমি বুঝতে পারছি যে 4 প্যাক যদি আমি না নিই তাহলে অনেক বড় অপরাধ হয়ে যাবে।
তাহলে আরেক প্যাক আমি নিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখা যায় মন্ত্রী সাহেব ট্রেনের বিশেষ কেবিনে স্ত্রীকে নিয়ে দিব্যি একান্ত সময় কাটাচ্ছেন। তারা একে অপরকে জড়িয়ে ধরে আসেন, যেন বাহিরের পৃথিবীর কোনো কোলাহল তাদের স্পর্শ করতেও পারছে না। ওদের কোনো সন্তান নেই, কিন্তু এই নিয়ে তাদের মনে কোনো আক্ষেপও নেই, কারণ তাদের দুজনের একে অপরের প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর। তখন মন্ত্রীটা হাসতে হাসতে বলতে থাকে, লোকজন বলাবলি করে যে এই বাঁদরের মালায় মুক্তোর মালা কে দিল। এটা শুনে ওর স্ত্রী সুরমা মৃদু হেসে উত্তর দেয়, লোক যে যা বলার বলুক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা দুজনে যখন রোমান্স করছিল তখন ওদের ভেতরে ঢুকে পড়ে সুরমান বোন যমুনা। যমুনা চলচল প্রকৃতির। সে জানায়, আমি ট্রেনের ভেতরে একটা ব্যান্ড শোয়ের আয়োজন করেছি, সেখানে সবাই নাচানাচি করবে, আর একজন ক্যামেরাম্যান থাকবে যার নাম বদরুল। ওরা সবাই মিলে নাচ গান করতে থাকলে হঠাৎ করে এখানে একটা ঝামেলা হয়ে যায়। হঠাৎ করে বদরুলের সেক্রেটারি এসে তার কানে কানে একটা দুঃসংবাদ দিয়ে যায়, তার মন্ত্রিত্ব চলে গেছে। কারণ হিসেবে জানা যায় তিনি একটা কবিতা লিখেছিলেন, আর সেই কবিতার জের ধরে তার মন্ত্রিত্ব চলে গেছে। মন্ত্রী অবশ্য প্রথমে বিষয়টি গোপন রাখতে চাইছিল, কিন্তু ধীরে ধীরে ট্রেনের সবাই তা জেনে যায়। তবে সাধারণ মানুষের কাছে এটা অবিশ্বাস্য মনে হয়। সামান্য একটা কবিতা লেখার কারণে কারো মন্ত্রিত্ব চলে যেতে পারে, এই কথাটা যেন কেউই বিশ্বাস করতে পারছিল না। এরই মধ্যেই যমুনার অহংকারী আচরণের একটা বহিঃপ্রকাশ ঘটে। নাচতে নাচতে সে অসাবধানতাবশত একটা ট্রেন অ্যাটেন্ডেন্টসের গায়ে ধাক্কা দেয়। এতে করে অ্যাটেন্ডেন্টের হাতে থাকা সমস্ত জুস যমুনার গায়ের সেই দামি পোশাকটার উপরে পড়ে যায়। ব্যাপারটাতে অনেক রেগে যায় যমুনা, কোষে একটা চড় লাগিয়ে দেয় সেই অ্যাটেন্ডেন্টকে, আর চিৎকার করে বলে, তুই এই ড্রেসের দাম জানিস? মন্ত্রী এবং সুরমাকে বহুবার বারণ করা সত্ত্বেও সেই লোকটাকে কান ধরে সবার সামনে উঠবস করায় যমুনা। অপমান এবং লজ্জায় সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় ওই লোকটা। এদিকে দেখা যায় আজিজ এবং তার স্ত্রী আফিয়ার চিরচেনা সেই ঝগড়া। তাদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে তাদের ছোট্ট মেয়ে নিতু দুই কানে হাত রেখে বসে আছে। আজিজ তার বউকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করে বলে, তোমার কাজ তো শুধু পেটে বাচ্চা জন্ম দেওয়া, খালি মানুষের কথার কান দাও। সে আরও মনে করিয়ে দেয়, নিতু হওয়ার আগে গ্রামের লোকেরা বলতো তার পা নাকি উল্টো হবে। এই কথা শুনে ট্রেনের আপার বাড়তে বসে থাকা নিতু জেদ করে তার পাটা নিচে নামিয়ে দোলাতে থাকে। আজিজ তখন তাকে ধমক দিয়ে বলে, পা ওপরে ওঠা। বাবার ওপরে অভিমান করে নিতু কেবিন থেকে বেরিয়ে যায়। নিতু ঘুরে বেড়াতে বেড়াতে পৌঁছে যায় জাফর, শাকিল আর রুবির কেবিনে। তারা সদ্য কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। জাফর রুবির পুরনো বন্ধু, তারা একে অপরকে তুই বলে সম্বোধন করত। জাফর দাঁড়িয়ে আছে আর রুবি মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। রুবি জাফরকে তখন একটু বিরক্ত হয়ে বলে, তুই আমাদের সাথে কেন যাচ্ছিস? তুই যদি দেশের সব ভার্সিটিতে পরীক্ষা দিস তবে আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের সিট তো তুই একাই দখল করে নিবি। তাদের দুজনের এই খুনসুটি নিতু আবার অবাক হয়ে লক্ষ্য করে। অন্যদিকে আজিজ কেবিনে ঢুকে নিতুকে না পেয়ে অস্থির হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সে খুঁজতে থাকে তার মেয়েকে। অন্যদিকে দেখা যায় চিত্রা প্রচণ্ড বিপাকে পড়েছে। সাজেদার পাল্লায় পড়ে তার মাথা একদম ঝালাপালা হয়ে গেছে। আসলে উনি একজন মানসিক রোগী। তার সমস্যা হচ্ছে তিনি বিরতিহীনভাবে কথা বলে যান। কথাবার্তার এক পর্যায়ে তিনি হুট করে চিত্রাকে বৌমা বলে ডাকতে শুরু করেন। এই ব্যাপারটা চিত্রার জন্য বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এরই মধ্যেই রশিদ এবং আশাবের সাথে নিতুর দেখা হয়। সেখানে জাফর, শাকিল এবং রুবে উপস্থিত ছিল। তখন আশাব সবাইকে জাদুর খেলা দেখাতে থাকে। এই ব্যাপারগুলো দেখে সবাই ওকে হাততালিও দিচ্ছিল। রশিদ সাহেবও চেষ্টা করতে থাকেন, কিন্তু পারেন না। তারপর তিনি সেখানে থাকা সবার উদ্দেশ্যে বলতে থাকেন, দুটো কথা সবসময় মনে রাখবে। সবাই তখন জিজ্ঞেস করে, কোন দুটো কথা? রশিদ সাহেব হাসতে হাসতে বলে, যে কোনো দুটো কথা। তোমাদের যে ব্রেনের ধারণ ক্ষমতা, তাতে তো দুটোর বেশি কথা তোমরা মনে রাখতে পারবে না। আসলে রশিদ সাহেব এটা জোকসের মতো বলেছিল। দেখা যায় নিতুকে খুঁজতে খুঁজতে আজিজ সেই কামরার মধ্যে পৌঁছে গেছে। সে তখন নিতুর কান ধরে টেনে নিয়ে যেতে থাকে। সেখানে থাকা সবাই তাকে বাধা দেয়, কিন্তু আজিজ তখন অভদ্রভাবে উত্তর দেয়, আমার মেয়েকে আমি যেমন ইচ্ছা তেমন মারব। নিজেরা মদ খেয়ে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে এসেছে, আবার আমাকে জ্ঞান দিতে এসেছে। এদিকে দেখা যায় মন্ত্রীদের কামরাতে বিদ্যুৎ চলে যায় হঠাৎ করেই। যমুনা খোঁজ নিয়ে ওদেরকে জানায়, পুরো ট্রেনের সকল কামরাতেই বিদ্যুৎ আছে, শুধুমাত্র আমাদের কামরাতেই নেই। সুরমা তখন আশঙ্কা করে হয়তোবা ওই অ্যাটেন্ডেন্টকে অপমান করার কারণেই রেলকর্মীরা ইচ্ছাকৃতভাবেই তাদের শিক্ষা দিচ্ছে। মন্ত্রী তখন দার্শনিক ভঙ্গিতে বলেন, বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে। ক্ষমতা চলে গেলে মানুষ যে কতটা অসহায় হয় সেটা আর বলে বোঝানোর মতো নয়। আসলে সে মনে করছিল যে ওদের পার্টি ক্ষমতায় থাকলেও সে এখন ক্ষমতায় নেই, তাই সাধারণ মানুষও যদি তাকে অপমান করে তারপরও তার কিছুই করার নেই। তারপর সে বদরুলকে পাঠায় রেলকর্মীদের সাথে কথা বলার জন্য। এই বদরুল হচ্ছে তাদের ভিডিওগ্রাফার।
কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বদরুল প্রায় বিবস্ত্র অবস্থায় ফিরে এসেছে। রেলকর্মীরা তার ক্যামেরা কাপড় সবকিছু কেড়ে নিয়েছে। সাথে তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রানিং ট্রেনে আমরাই সরকার, এখানে কারো ভাব নিয়ে কোনো লাভ নেই। এরপর ট্রেনটি একটি স্টেশন এসে থামে। তখন আজিজ খানিকটা শান্ত হয় এবং ওর মেয়ে নিতুকে নিয়ে নিচে নামে। তারপর গিয়ে একটা চায়ের দোকানে বসে। নিতু তখন চিপস খেতে খেতে তার বাবাকে বলে, বাবা, আমি হারিয়ে গেলে তুমি নিজেকে দোষ দিও না, মাকে তুমি বকাবকি করো না, দোষ হবে আমার, আমি বের হয়ে গিয়েছিলাম। মেয়ের মুখে এই কথাটা শুনে মন গলে যায় আজিজের। সে তার মেয়েকে আদর করতে করতে ওর ছোটবেলার একটা গল্প শোনায়। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তখন আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমার মা ভিজে ভিজে আমাকে খুঁজে বের করেছিল। আমি ভেবেছিলাম মা আমাকে মারধর করবেন, কিন্তু মা যখন আমাকে দেখে তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মা সেদিন অন্য কাউকে দোষ না দিয়ে বৃষ্টির ওপরে দোষ চাপিয়ে দিয়েছিলেন। আসলে সন্তান যাই করুক না কেন, বাবা মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ হয়। ট্রেনের কামরার মধ্যে তখন একটা অদ্ভুত মায়াবী পরিবেশ ঘটছিল। নিতু তার চিপসের প্যাকেট থেকে একটা চিপস বের করে তার বাবাকে দিয়ে বলে, তখন বাবা আজিজও খুশি মনেই সেটা খায়। বাবা মেয়ের মধ্যে ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আবারও চলতে শুরু করে। এদিকে দেখা যায় ট্রেনের একটা কেবিনের মধ্যে বসে আছে রুবি, শাকিল এবং জাফর। তাদের মাথায় তখন ঘুরপাক খাচ্ছে নিতুর বলা সব অদ্ভুত কথা। ঠিক সে সময় চাদর গায়ে জড়ানো একটা মধ্যবয়স্ক ভদ্রলোককে দেখা যায়। তিনি অনেক তাড়াহুড়ো করে সবার কেবিনে যাচ্ছেন আর একটা ছবি দেখে কিছু একটা খুঁজছেন। একসময় রুবিদের সামনে এসেও তিনি সেই ছবিটা দেখান। ছবিটা দেখেই চমকে ওঠে ওরা তিনজন। এটা তো চিত্রার ছবি। এই লোকটা চিত্রাকে কিভাবে চিনল? জিজ্ঞেস করতেই লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, মেয়েটা আমার ভাগ্নি, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। ছোটবেলা থেকেই ওর বাবা মা কেউ নেই, আমরাই ওকে আদর যত্ন করে বরণ করেছি। আজকে ওর বিয়ে হওয়ার কথা ছিল। আপনারা কি ওকে কোথাও দেখেছেন? চিত্রার ভালোর কথা চিন্তা করে ওরা তিনজনই মিথ্যা কথা বলে। আমরা তো এই মেয়েটাকে কখনো দেখিনি। ওনার সাথে এই কথাগুলো বলে যখনই তারা করিডোরে বের হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিত্রার সঙ্গে তার বড় চাচার দেখা হয়ে গেছে। চাচাকে দেখেই অনেক ভয় পেয়ে যায় চিত্রার, হাত ধরে তাকে টেনে নিয়ে যায় একটা পাশে। তখন চিত্রাকে বড় চাচা জিজ্ঞেস করতে থাকে, তুই কি রাশেদকে বিয়ে করেছিস? চিত্রা তখন মাথা নেড়ে বলে যে না। চাচা তখন বলে, তুই একদমই ভয় পাস না, অভয় নিয়ে বল, তোর চাচিকে আমি ঠিক সামলে নেব। চিত্রা তখন বলে, আমি বললাম তো আমি বিয়ে করিনি চাচা, রাশেদ আমাকে বিয়ে করবে না, ওর সাথে আমার সকল সম্পর্ক শেষ। তখন চাচা ওকে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে তুই ট্রেনে করে কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, আর বিয়েটা তুই কাকে করেছিস? চিত্রা বারবার অস্বীকার করলেও কোনোভাবেই যেন বিশ্বাস করতে চাইছিলেন না চাচা। ওরা বাইরে যখন এই কথাবার্তাগুলো বলছিল তখন সেইটা শুনে বেরিয়ে আসে সাজেদা বেগম। আর চিত্রাকে দেখেই বলে ওঠে, বৌমা তুমি বাইরে কেন? বাইরে থাকা কিন্তু একদমই ভালো নয়। চিত্রার বড় চাচাবার এই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ে। তিনি রেগে গিয়ে বলেন, এই মহিলাকে তোকে বৌমা কেন বলছে? উনি কি রাশেদের মা? চিত্রা কোনো উত্তরই দিতে পারে না। সে শুধু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো বিষয়টা একদম তালগোল পাকিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে আশাবের প্রবেশ। পরিস্থিতি বেগতিক দেখে আশাব পেছন ফেরে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তার মা সাজেদা বেগম তাকে ধরে ফেলে। বড় চাচা তখন আশাবকে দেখে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি রাশেদ? আশাব তখন সুন্দর করে তার পরিচয়টা দেয়। এটা শুনে বড় চাচা খানিকটা খুশি হয়ে যায় আর ওকে বলে, বাহ, তুই ডাক্তারকে বিয়ে করছিস? আমাদের বাড়ির মেয়ে বলে কথা। আসলে সে যে একটা ডাক্তারকে বিয়ে করছিল এই কথাটা শুনে খুশি হয়ে গিয়েছিল চাচা। এরপর ওরা সবাই মিলে রশিদ সাহেবের কেবিনে ঢুকে গল্প করতে শুরু করে। আর এই সুযোগে চিত্রা বাহিরে ডেকে নিয়ে আসে আশাবকে আর সবকিছু খুলে বলতে থাকে। ওর সকল কাহিনী শোনার পরে বুঝতে পারে আশাব। ওরা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে ট্রেনের এক অ্যাটেন্ডেন্ট আর বলতে থাকে বিরাট একটা সমস্যা হয়ে গেছে। এখানে এসেই সে বলতে থাকে এখানকার ডাক্তারকে। তখন আশাবের পরিচয় জানার পরে বলে, একটা কেবিনের মধ্যে একটা মহিলার প্রসব বেদনা উঠেছে, কিন্তু তার স্বামী ভীষণ একগুঁয়ে। কোনো পুরুষ ডাক্তার দিয়ে তিনি তার স্ত্রীকে দেখাবেন না, তার নারী ডাক্তার চাই। এই পুরো ট্রেনের মধ্যে কোনো মেয়ে ডাক্তারই নেই। তখন রশিদ সাহেব এগুলো শুনে আবার এই পরিস্থিতিটা সামাল দিতে চায় আর বলে, ডাক্তারের আবার কিসের নারী পুরুষ? আমি লোকটার সাথে কথা বলে ওকে লজিক দিয়ে বোঝাচ্ছি। তারপর ওরা সবাই মিলে চলে আসে সেই 5 নম্বর কেবিনের সামনে। দেখা যায় আজিজের স্ত্রী আফিয়া ব্যথায় কাতরাচ্ছে আর বাহিরে আজিজ দাঁড়িয়ে আছে অনড় হয়ে। সে কিছুতেই তাদের কেবিনে পুরুষ ডাক্তার ঢুকতে দেবে না, এমনকি সে আশাবকে মাতাল বলে অপবাদ দেয়। উপায় না দেখে রশিদ সাহেব সেখান থেকে ভার্সিটির ছেলেদেরকে ডেকে আনেন এবং আজিজকে তার কেবিনে নিয়ে গিয়ে হাত বেঁধে রাখতে বলেন। এদিকে করিডোরে চিত্রা এবং আশাব কথা বলছে। আশাবকে দেখে খুবই বিচলিত দেখা যাচ্ছিল।
চিত্রা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি ডাক্তার হয়েও ভয় পাচ্ছেন? আশাব তখন তার জীবনে ঘটে যাওয়া একটা ট্র্যাজেডি খুলে বলে ওকে। আশাবের আগে একটা বিয়ে হয়েছিল। তার স্ত্রী ছিল তার মায়ের খুবই প্রিয়, অনেকটা বন্ধুর মতন। সন্তান জন্ম দেওয়ার সময় আমার বউ এবং বাচ্চা দুজনই মারা যায়। আর ঠিক তখন থেকেই আমার মা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আর সেই থেকেই যে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই তাকে তার নিজের বউমা ভেবে নেন। এই গল্পটা শুনে চিত্রার মন অনেকটাই খারাপ হয়ে যায়। সাথে সে আশাবকে সাহস জোগাতে থাকে আর জিজ্ঞেস করে, তোমার কি ডেলিভারির কোনো এক্সপিরিয়েন্স আছে? ডাক্তার হওয়ার পর অবশ্য আমি সরাসরি কখনো করিনি, কিন্তু ইন্টার্নির সময় 6 থেকে 7টা করে প্রত্যেক দিনই আমাদের করতে হতো। এরপর ওরা দুজনে মিলে ঢুকে পড়ে আফিয়ার রুমে। রুবি, জাফর আর শাকিলকে দায়িত্ব দেওয়া হলো গরম পানি, তোয়ালার নতুন ব্লেড জোগাড় করার জন্য। অন্যদিকে দেখা যায় মন্ত্রীদের কেবিনে তখনও ছিল আতঙ্ক। বারবার ওদের রুম থেকে বিদ্যুৎ চলে যাচ্ছে। যমুনা আর তার স্বামী ফয়সাল ভয়ে তো একদম অস্থির। যমুনা বারবার তার স্বামীকে জড়িয়ে ধরছে। ভয়ের ছোঁয়া লেগেছে এখানে সবার মনেই। ব্যান্ড দলটা তাদের কাছে গিয়ে জানায়, আমরা পরের স্টেশনে নেমে যাব স্যার। এখানে কারেন্ট যেভাবে টানাটানি হচ্ছে, আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর যদি কিছু হয়ে যায়। তখন আবুল খায়ের জানায়, সামনে ভাওয়েলের জঙ্গল, এখানে কোনো স্টেশন নেই, ট্রেনটা গিয়ে সরাসরি ময়মনসিংহে থামবে। ব্যান্ড দলের লোকেরা জিদ ধরে বসে, তারা চেন টেনেই ট্রেনটা থামাবে। কেউ কেউ আবার ওদের সাথেও দিল। আবুল খায়ের তখন বলে, জঙ্গলের নামা কিন্তু তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু সুরমাও তখন রেগে গিয়ে বলে, জঙ্গলে কোনো সিংহ নেই যে আমাদের খেয়ে ফেলবে। শেষ পর্যন্ত খায়ের সাহেব যখন দেখলেন তারা নামবেই, তখন তিনি নিজের স্ত্রী সুরমাকেও তাদের সাথে নেমে যেতে বললেন। আর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই থেকে যাবেন ট্রেনে, কারণ একজন প্রতিনিধি হিসেবে জনগণকে বিপদে ফেলে তিনি চলে যেতে পারেন না। এই সিদ্ধান্তর পরে কয়েকবার গিয়ে চেনটা টানা হলেও ট্রেনটা থামে না। তারপর আরেকজন গিয়ে অনেক জোরে চেনটা টান দেয়, এতে ট্রেনটা থেমে যায়। ওরা সবাই নেমে পড়ে ট্রেন থেকে। শুধুমাত্র রুমের মধ্যে একা একা বসেছিলেন আবুল খায়ের। এদিকে অনেক রাগান্বিত অবস্থায় আজিজ কেবিনের মধ্যে বসেছিল। তার অনুমতি ছাড়াই তার স্ত্রীকে পুরুষ ডাক্তার দেখছে। এটা তার কাছে মান সম্মানের বিষয়। তারপর রশিদ সাহেব এসে তার বাঁধনটা খুলিয়ে দেওয়ায়। তখন সে দৌড়ে গিয়ে আফিয়ার দরজায় ধাক্কা দিতে থাকে। আরশাব তখন দরজা খুলে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। আজিজ তখন বিদ্রুপ করে বলে, গ্রামের দায় হলে এতক্ষণে 3টা বাচ্চার জন্ম দিয়ে দিত। আরশাবও তখন অবশ্য থেমে থাকেনি, পাল্টা কথা বলেছে। এরই মাঝে অ্যাটেন্ডেন্টটা পকেটমার শাহ আলমকে ধরে নিয়ে এসেছে। তার পকেট থেকে পাওয়া গেছে 9টা অব্যবহৃত ব্লেড। সেগুলো নিয়ে ঢুকে পড়ে আশাব রুমের মধ্যে। বাচ্চাটার মাথা দেখা যাচ্ছে। সে আফিয়াকে সাহস দিচ্ছে আর পুশ করতে বলছে। করিডোরের এক কোণে আজিজের সঙ্গে কথা বলছিল রশিদ সাহেব। আজিজকে খুবই বিধ্বস্ত দেখা যাচ্ছিল। ওরা কথাবার্তা বলতে বলতে রশিদ সাহেব হঠাৎ করে একটা সিগারেট জ্বালায়। তখন আজিজ বলে, যখন আপনার জীবন শেষ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন। আসলে আজিজের লাং ক্যান্সার। তার হাতে বড়জোর আর 1 বছর সময় আছে। নিজের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে তার নিজের চিকিৎসা চালাচ্ছে। কিন্তু সে আদৌ জানে না যে সে বাঁচবে কিনা। সে সময় দেখা যায় ট্রেনটা আবারও থেমে যায়। কিছুক্ষণ পরে রুম থেকে খুশির সংবাদ নিয়ে বের হয় চিত্রা। একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আজিজ আর রশিদ সাহেব দুজনেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। আজিজ তখন নিজের সন্তানকে কোলে নিয়ে কাঁদতে থাকে। রশিদ সাহেব বলে, বাচ্চার কানে আজান দিন, এই পবিত্র দায়িত্বটা আপনিই পালন করুন। এজন্য করিডোরে দাঁড়িয়ে আজিজ তার নবজাতক মেয়ের কানে আজান দিল। তার পরপরই দেখা যায় চিত্রা তার মামার কাছে গিয়ে সকল সত্যটা বলে দিল। আমি আসলে বিয়ে টিয়ে করিনি, আর এই পরিস্থিতিটা যে কেন তৈরি হয়েছে সেটাও জানায়। তবে এখানেই হয়ে গেল আরেকটা বড় মাপের ঝামেলা। আফিয়ার রক্তক্ষরণ কোনোভাবেই থামছিল না। আশাব তখন বলে, ওকে দ্রুত হাসপাতালে নিতে হবে, না হলে বিপদ হয়ে যেতে পারে। কিন্তু ড্রাইভারের সাথে যোগাযোগ করার পরে জানা যায় ইঞ্জিনের পিস্টনটা ভেঙে গেছে। উদ্ধারকারী ইঞ্জিনটা আসতে 4-5 ঘন্টা সময় লাগবে। এই ব্যাপারটাতে সবাই তো চিন্তায় পড়ে গেল। বনের মাঝে ট্রেন দাঁড়িয়ে, অ্যাম্বুলেন্স আসার কোনো পথ নেই। ভিআইপি বগিতে থাকা মন্ত্রী এখন ওদের শেষ ভরসা। একমাত্র তার নির্দেশেই হয়তোবা একটা হেলিকপ্টার আনা যেতে পারে, তাহলেই হয়তোবা আফিয়ার প্রাণটা বাঁচানো সম্ভব। এর জন্য রশিদ অনেক তাড়াহুড়ো করে যাচ্ছেন ওই মন্ত্রীর রুমের দিকে। অন্যদিকে মন্ত্রী আবুল খায়ের সাহেব তখন জানালার বাহিরে তাকিয়ে স্মৃতির সাগরে ডুব দিয়েছেন। তার মনে হচ্ছে ট্রেনে করে তিনি যেন উল্টো এক যাত্রা শুরু করেছেন, যা তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার শৈশবে। ছোটবেলায় তাদের স্কুলে আক্কাস নামের একজন মাস্টার ছিলেন। তিনি অঙ্ক আর ইংরেজির বাইরে আরও একটা জিনিস শেখাতেন, যার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা। তিনি বলেন, মিথ্যা কথা মানুষ নিজের আরামের জন্য বলেন, সত্য কথাটা একদমই অআরাম। মিথ্যা কথা হুট করে মুখ দিয়ে বের হয়ে যায়, কিন্তু সত্য কথা একদমই বের হতে চায় না।
আর এই সত্য কথা বলার কারণেই মাস্টারের চাকরিটা চলে গিয়েছিল। স্কুলের উন্নয়নের জন্য আসা 100 বস্তা গমের মধ্যে হেডমাস্টার নিজের 10 বস্তা রেখে অন্যদের 2 বস্তা করে দিলেও আক্কাস মাস্টার তা নেননি। জেলা শিক্ষা অফিসারকে চিঠি দিয়ে তিনি সকল কিছু জানিয়ে দেন, কিন্তু তদন্তে উল্টো প্রমাণিত হয় আক্কাস মাস্টার শিক্ষকদের সম্মান নষ্ট করতে চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে স্কুল কমিটির সেক্রেটারি রজব মিয়ার বাড়ির সামনে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আর তার বুকে সেফটি পিন দিয়ে লাগিয়ে দেওয়া হয় একটা কাগজ। সেখানে লেখা ছিল, আমি চোর। সেই দৃশ্যটা দেখে শিশু খায়েরের খুবই মন খারাপ হয়েছিল। তিনি যখন জানতে পারলেন যে ছেলেটার মনে এতটা মায়া, তখন তিনি হাত তুলে দোয়া করেছিলেন ছেলেটার অন্তরের মায়া যেন শেষ দিন পর্যন্ত থাকে। খায়ের সাহেবের বয়স এখন প্রায় 60 বছর। দীর্ঘ 50 বছর পরে আজকে তার বাবার কথা মনে পড়ে চোখে পানি চলে এসেছে, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে তার বাবা যে প্রার্থনাটা করেছিল সেটা একদমই সফল হয়নি। ছোটবেলায় থাকা সেই মায়ের বিন্দু পরিমাণও এখন তার মধ্যে নেই। সমাজে তিনি এখন এক অতি দুষ্ট মানুষ হিসেবে পরিচিত। এই চিন্তাভাবনাগুলো যখন খায়ের সাহেব করছিলেন, ঠিক তখনই ওর কামরার মধ্যে ঢুকে পড়ে রশিদ উদ্দিন। এটাতে মোটামুটি ভালোই অস্বস্তিতে পড়ে যায় খায়ের। রশিদ উদ্দিন তার কাছে একটা আবেদন নিয়ে এসেছে। ট্রেনের একটা যাত্রী মহাবিপদে পড়েছে। সে সন্তান প্রসব করেছে। এখন ওনার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হবে। খায়ের তখন খানিকটা বিরক্তির স্বরে বলে, ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, এতে আমার কি করার আছে? রশিদ অবশ্য তখন তাকে বলে, আপনি তো অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি, আপনি চাইলেই তো কিছু করতে পারেন। কিন্তু তখন খানিকটা রাগান্বিত স্বরেই খায়ের বলে ওঠে, মন্ত্রীরা তো আর জাদুকর না যে যা ইচ্ছা তাই করতে পারে। রশিদ উদ্দিন তখন শান্ত গলায় নিজের পরিচয় দেয়, আমি আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে গণিতের প্রফেসর। গণিতে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো তাহলে অবশ্যই সেটা আমি পেতাম। প্লিজ দয়া করে কি আপনি একটা হেলিকপ্টারে কল করতে পারেন? এখানে কিন্তু আসতে সেটার 10 মিনিটের বেশি সময় লাগবে না। আপনি চাইলেই কিন্তু এটা করতে পারেন মন্ত্রী সাহেব। কিন্তু খায়ের অনেক নিষ্ঠুরতার মাধ্যমে ওনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেন। রশিদ উদ্দিন তখন মন্ত্রীকে বলে, আপনি যদি হেলিকপ্টারটা আনতেন তাহলে এই ট্রেনের শত শত যাত্রী চিৎকার করে বলতো, আবুল খায়ের জিন্দাবাদ। কিন্তু এই সকল কথা শুনেও আবুল খায়ের কোনো কিছুই করতে চান না। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় রশিদ উদ্দিন, আর আজে বাজে কথা বলতে শুরু করে আবুল খায়েরকে। একজন মন্ত্রীর মুখের ওপরে এইরকমভাবে কথা বলতে দেখে হতবাক হয়ে যায় মন্ত্রী। তারপর এই কথাগুলো বলে ওই রুম থেকে বেরিয়ে যায় রশিদ সাহেব। কিছুক্ষণ পরই দেখা যায় মন্ত্রীকে তার বউ সুরমা কল দেয়। তিনি বলতে থাকেন, আমি জঙ্গলেই তোমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছি, আর রেলমন্ত্রীর সাথে আমি পার্সোনালি কথাও বলেছি। ট্রেনের ইঞ্জিনটা কোনোভাবেই নষ্ট হয়নি। রেলমন্ত্রীর নির্দেশে ট্রেনটি আটকে রাখা হয়েছিল, আর তিনি প্রধানমন্ত্রীকে কল করে আপনার ডেজিগনেশনটা হোল্ড করতে বলেছি। সাথে সুরমা এটাও মনে করিয়ে দেয় যে আপনি আগে জনগণের কথা ভাবতেন, আর এখন শুধু আপনার নিজের কথা ভাবেন। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। হঠাৎ করে আকাশে হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া যায়। হেলিকপ্টার থেকে ইমার্জেন্সি খাটিয়া বের হয়। রশিদ উদ্দিন তো হতবম্ব হয়ে এটা তাকিয়ে থেকে দেখছিল। আফিয়া এবং তার মেয়েকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়। সাজেদা বৌমা বলে চিৎকার দিয়ে হেলিকপ্টারে উঠে যায়। চিত্রা আর আশা ভা করে এই দৃশ্যটাই দেখছিল। এদিকে জাফর, রুবি আর শাকিল রেললাইন দিয়ে হাঁটছিল। স্বরাষ্ট্রমন্ত্রী তখন তাদের পরীক্ষা নিয়ে ভয় পেতে একদম নিষেধ করছিল, কারণ ট্রেনের খবরটা রেলমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে। সকলের পরীক্ষা বিকালে নেওয়া হবে। এর মধ্যেই জাফর রুবিকে বলে দেয়, আমি তোকে ভালোবাসি। তখন রুবি হাসতে হাসতে বলে, এখন তো আমি পরীক্ষায় দিতে পারবো না, সারাদিন শুধু তোর কথাই ভাবতে হবে। অন্যদিকে দেখা যায় চিত্রা তার বান্ধবী লিলিকে ফোন দিয়ে জানায়, আমি একজনের প্রেমে পড়ে গেছি। আসলে সেটা হলো ডাক্তার আশাব। কারণ হিসেবে জানায়, আমি এর আগে কখনো কোনো ছেলেকে ডেলিভারি করাতে দেখিনি। এই ব্যাপারটা তার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রেমে পড়ে গেছে সে আশাবের। গল্পের শেষে একটা করুণ সত্য সামনে আসে। রশিদ উদ্দিন আর আবুল খায়ের যখন রেল লাইনের সাইড দিকে হাঁটছিল, তখন খায়ের সাহেব জানায়, আমি জানি লাশের খাটিয়াটি আসলে রশিদ উদ্দিনের ছেলের। রশিদ উদ্দিন একদম চমকে যায়। জানা যায় কানাডায় থাকাকালীন তিনি এক নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই নারীর সন্তান পালনের ইচ্ছা না থাকায় সংসার ত্যাগ করেন। রশিদ উদ্দিন একা হাতেই তার ছেলেকে বড় করেছিলেন, কিন্তু মাত্র 24 বছর বয়সে তার ছেলে মারা যায়। এত বড় মাপের একটা প্রফেসর হয়েও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। মন্ত্রীও তখন গিয়ে তার বউয়ের সঙ্গে মিলিত হন, আর ট্রেনের সব অন্য যাত্রীরা তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। একদম শেষ দৃশ্যে দেখা যায় রশিদ উদ্দিন এবং আজিজ জানাজা শেষে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামে। রশিদ উদ্দিন আশ্রয় নিতে চাইলেও আজিজ বলে, আমি বৃষ্টিতে ভিজতে চাই। যদি আমার জ্বর আসে তাহলে এবার আমি নিজেকে নয় বৃষ্টিকে দোষ দেব। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সুন্দর সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো।
আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।